সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। হাইকোর্টে দেয়া রায় আপিল বিভাগে বহাল। আগামী নির্বাচন এই ব্যবস্থাতেই হবে বললেন আইনমন্ত্রী। বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এখান থেকে বের হওয়া জরুরি। বৃক্ষমেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারের প্রভাবে দেশে তেলের দাম রকেট গতিতে বাড়লেও কমে কচ্ছপ গতিতে। হুট করে দাম না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54টি বিষয়ে পরিবর্তন আনে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোটের বিধান বাতিল সহ কয়েকটি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত 7 ক, খ, 44 2 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আলাদা 3টি আপিল হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সবগুলো আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে সংবিধানে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম, সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কাজেই দীর্ঘ 2 বছর আগে আমরা এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর কাঠামো ও গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি থাকার কথা জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেন, এখন সংসদকেই তা ঠিক করতে হবে। গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন কাঠামো কেমন হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করতে পারবে। যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরো রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণে এখন সংসদের আইন প্রণয়নের দিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক অঙ্গন। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল। আদালতের রায় এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক হবে। আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। 1990 সালে যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন। এ বিষয়ে আরও জানাতে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর জাহেদ ইকবাল। ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। আগামী নির্বাচন এই ব্যবস্থাতেই হবে সরকারের আশা। তাই কেমন হবে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো বা রূপরেখা, কি মনে করছেন? এখন পর্যন্ত পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পরে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ত্রয়োদশ সংশোধনী যে বাতিল হয়েছিল সেটা রিভিউ এর মাধ্যমে পুনর্বহাল হয়েছে আগেই। আর এখন পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো ছিল সেই কাঠামোতেই ফিরে গেল রাষ্ট্রীয় ব্যবস্থা।
এবং আপনি ত্রয়োদশ সংশোধনীর সময়ে সংবিধানের যে কাঠামোটি ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠনের, যে চিফ জাস্টিস সর্বশেষ যিনি রিটায়ার করবেন তার নেতৃত্বে, অথবা তিনি না থাকলে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ যিনি থাকবেন, এইভাবে যে ক্রম একটা তৈরি করা ছিল সেইটাতেই ফিরলো এখন। কিন্তু আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে, এখন যেহেতু পার্লামেন্ট আছেন সেশনে এবং সামনে একটা 18তম সংশোধনীর প্রয়োজন হবে বাংলাদেশের এই যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কৃত বিভিন্ন বিষয় রেটিফাই করার জন্য, সেটার সঙ্গে এই বিষয়গুলো বা তত্ত্বাবধায়ক সরকারের যে পরিবর্তনের যদি কোনো কিছু চিন্তা করেন, যে কাঠামোগত বা কারা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন ইত্যাদি, সেই বিষয়ের সুযোগ এখন পার্লামেন্টের সামনে আছে এবং পার্লামেন্ট আলোচনা করে সেটা করতে পারবেন। অর্থাৎ এখন আমরা ধরে নিই এক কথায় বললে যে ত্রয়োদশ সংশোধনীর জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকার যেমন ছিল সেখানে ফিরলো, কিন্তু সেটাতে কোনো পরিবর্তন আনতে চাইলে সেই সুযোগও পার্লামেন্টের সামনে আছে। জি, ডক্টর জাহেদ ইকবাল, গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপিল বিভাগের এই রায় আসলে কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? অনেকখানি ভূমিকা রাখবে, কারণ হলো আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে কনস্টিটিউশনের, ডেমোক্রেসি সেটার একটা উল্লেখযোগ্য অংশ বহন করে। অর্থাৎ ডেমোক্রেসি বাংলাদেশের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটির অন্যতম পিলার। সুতরাং এর মাঝখানে যে আপনার গণতন্ত্র নিয়ে যে জটিলতাগুলো বাংলাদেশ বহন করেছে একটা সময় ধরে, বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতার বিষয়গুলো আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের উপস্থিতিতে এই জটিলতা কমবে বা ফেয়ার নির্বাচনের সম্ভাবনা বাড়বে এবং তাতে করে ডেমোক্রেসি স্ট্রং হবে এবং বলা যায় যে গণতান্ত্রিক শাসন সেটি আরো প্রতিষ্ঠা সুবিধাজনক হবে। সেই ক্ষেত্রে এই দিক থেকে যদি বিচার করি, এই যে রায় এটি মোটামুটি কাঙ্ক্ষিতই ছিল এবং আপিল বিভাগ তার গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বা গণতন্ত্র আপনার আরো প্রবাহমান করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দায়িত্ব। জি, ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ঢাকাকে বাসযোগ্য করতে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুর জন্মের সাথে সাথে অন্তত একটি গাছের চারা রোপণ জরুরি। রাজধানীতে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে ইকোসিস্টেম ঠিক রাখার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, দেশকে সকল প্রাণ আর প্রাণীর বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে বসবাসের অযোগ্য হিসেবে ঢাকার অবস্থান নিয়ে প্রকাশিত খবর তুলে ধরেন সরকার প্রধান। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে পরিবেশ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ৩য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। সরকার পরিবেশকে আলাদা খাত হিসেবে নয়, এটি উন্নয়নের ভিত্তি হিসেবে দেখছে বলেও জানান তিনি। বলেন, ইকোসিস্টেম বজায় রাখতে হবে। বনায়নের মাধ্যমে, ফরেস্ট্রেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকটাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি
বা উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ জোর আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। দেশকে সকল প্রাণী ও প্রাণের আবাসস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তারেক রহমান। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে পরিবেশ পদক, সামাজিক বনায়নে অবদানকারী জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার, বন্যপ্রাণী সুরক্ষায় অবদানকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে 3টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও বৃক্ষ মেলার স্টলও ঘুরে দেখেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে অব্যবস্থাপনা ও দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক আব্দুল সালাম বলেছেন, টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। সকালে বাস টার্মিনালটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে আগামী 15 তারিখের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে বলেও জানান তিনি। পরিবহনের মালিক, শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। 1টা বা 2টা করে একটা কোম্পানি এখানে ওয়েটিং করতে পারবে। যদি এটা নিট এন্ড ক্লিন না হয়, পরিষ্কার না হয়, তাহলে অবশ্যই মালিক, শ্রমিককে সাথে নিয়েই আমাদের মোবাইল কোর্ট চলবে এখানে। রথযাত্রাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, উস্কানি দিয়ে কোনো এজেন্ট যেন কিছু করতে না পারে, এজন্য প্রশাসন সহ নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি। স্কুল ফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। সরকারের তহবিল থেকে টিফিন কার্যক্রমে যারা সঠিকভাবে কাজ করছে না, তারা মানবতার শত্রু বলেও মনে করেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যে 192টি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মন্ত্রী জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতার জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। The main objective of this government is to ensure the primary health care of our people. আর সেই কারণে that's why we are going to establish many structures and facilities or avenues to give the health services to our people so that none is left in the villages even without care of the medical facility. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে তা বাড়াতে সময় লাগে না এক মুহূর্ত, কিন্তু কমলে তা কার্যকরে দেখা যায় চরম ধীরগতি। এপ্রিলের রেকর্ড দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের ভোক্তারা সুফল পাননি। বিশেষজ্ঞরা বলছেন, হুট করে অস্বাভাবিক দাম বাড়লে ভোক্তার উপর চাপ সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তাই হুট করে দাম না বাড়িয়ে নির্দিষ্ট মার্জিনের মধ্যে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর পরামর্শ তাদের। দেশের 90% বেশি জ্বালানি তেলের চাহিদা মেটানো হয় আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে। ফলে বৈশ্বিক বাজারে ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারে। তবে অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার যতটা তৎপর, কমানোর ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। এখন যেহেতু আন্তর্জাতিক বাজার হচ্ছে তেলের দামটা আপনার কমে গেছে, তো সরকারের উচিত ওইভাবেই তেলের দামটা কমায় নেওয়া। অনেক কাস্টমার বলে যে তেলের দাম তো বিশ্ব বাজারে কমছে, আপনারা কেন কমান না?
তো আমরা বলি এটা সরকার জানে, এটা সরকার কমালে আমরা কমাই দেবো। তেলের দামটা নিয়ন্ত্রণে থাকলে দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে থাকবে, আমাদের চলাফেরাটাও স্বাভাবিকভাবে করা যাবে। চলতি বছরের 18 এপ্রিল বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে লিটারে 1 লাফে 15 থেকে 20 টাকা বাড়ানো হয় ডিজেল, অকটেন সহ সব ধরনের জ্বালানির দাম। তবে পরবর্তীতে বিশ্ববাজারে দাম কমে এলেও দেশের বাজারে তা কমানো তো হয়নি, উল্টো জুন মাস থেকে অকটেনের দাম লিটারে আরও 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 145 টাকা, যা চলতি মাসেও বহাল রয়েছে। নীতি নির্ধারকদের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে হুট করে দাম বাড়ালে উৎপাদন খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। জ্বালানির সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু কৃচ্ছ্রতা সাধনের এবং অর্থ সাশ্রয় করার বড় ধরনের সুযোগ রয়েছে, এবং সেই জায়গাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ওই জ্বালানি তেলের উপরে যে চাপটা চাপটা কিন্তু কমে আসবে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক বাজারে দাম হুটহাট ওঠানামা করায় হঠাৎ করে দেশের বাজারে তা পুরোপুরি সমন্বয় করা কঠিন। খুব বেশি বাড়া কমার মধ্যে না, যে মোটামুটি একটা মার্জিনে যদি আমরা রাখতে পারি, যে খুব বাড়লেও খুব বেশি বাড়বে না, কমলেও খুব বেশি কমলো না, এরকম একটা মার্জিনে রেখে তারপরে যদি আমরা আস্তে আস্তে বাজার ভিত্তিক ব্যবস্থাপনার দিকে যেতে পারি, সেটা হচ্ছে আসলে জাস্টিস করা। জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও ভর্তুকি কমাতে অপচয় ও চুরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। একই সাথে তারা জোর দিচ্ছেন একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার উপর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।